চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের। আজকের এক্সক্লুসিভ বাছাই করা কিছু সেরা খবর জানতে জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার সাথে রয়েছি আমি সাদ্দাম। তো চলুন এবার বিস্তারিত আপডেটগুলো জেনে নেওয়া যাক। রিকোয়েস্ট একটা ছোট্ট থাকছে আপনাদের কাছে, ভালো লাগলে বাঙালি হয়ে বাংলায় দেখবেন, খবরগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার তো অবশ্যই করবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। একেবারে বিনামূল্যে এই কাজটি আপনি করতে পারবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করলে নোটিফিকেশন অন হয়ে যাবে, আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকদিন সকালে আমাদের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে। তো অবশ্যই সেই কাজটি কিন্তু আপনারা করে দেবেন। এলওসির কাছে ভেঙে পড়ল সেনার চপার, মৃত পাইলট সহকারী গুরুতর জখম বলে জানা যাচ্ছে। আবারও দুর্ঘটনার মুখে সেনার চপার, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভেঙে পড়ল সেনার চিতা কপ্টারটি। কাশ্মীরের গুরেজ সেক্টরে ভেঙে পড়ল সেটি, মারা গেলেন পাইলট, গুরুতর জখম সহকারী। এদিন নিয়ন্ত্রণ রেখার কাছে এক আধা সেনা জওয়ান অসুস্থ হয়েছিলেন, তাকে তুলে এনে হাসপাতালে ভর্তি করার জন্য যাচ্ছিল সেই কপ্টারটি। কাশ্মীরের গুরেজ সেক্টরের কাছে তুলিয়াল এলাকায় ভেঙে পড়ে সেটি। ঘটনাস্থলেই মারা যান পাইলট, সহকারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত সেই সহকারী। ঠিক কী কারণে ভেঙে পড়েছিল কপ্টারটি জানা যায়নি, তবে ওই এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ, দারুণ তুষারপাত হচ্ছিল সেখানে, তার জন্যই ভেঙে পড়তে পারে কপ্টারটি বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। আর্থিক দুর্নীতির ইঙ্গিত, পেটিএমে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা জারি রিজার্ভ ব্যাংকের। পেটিএমে ফের আর্থিক কেলেঙ্কারির ইঙ্গিত, এই ডিজিটাল পেমেন্ট ব্যাংকে আর নতুন করে খোলা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নতুন করে কোনো গ্রাহককে ডিজিটাল পেমেন্ট ব্যাংকে যোগ করতে পারবে না পেটিএম সংস্থাটি। শুক্রবার এমনটাই নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার রিজার্ভ ব্যাংকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পেটিএমকে কোনো অডিট ফার্ম নিয়োগ করে সংস্থার লেনদেন, আয়কর সংক্রান্ত হিসেব নিকেশের অডিট করাতে হবে। পেটিএমের হিসেব নিকেশ সংক্রান্ত একাধিক বিষয়ে বিনিয়োগের ইঙ্গিত পেয়েছে রিজার্ভ ব্যাংক, সে কারণে নতুন গ্রাহক গ্রহণ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তীকালে সংস্থা রিজার্ভ ব্যাংকের কাছে রিপোর্ট জমা করলে সেই রিপোর্ট খতিয়ে দেখে নতুন গ্রাহক গ্রহণের অনুমতি দেওয়ার ব্যাপারটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আরবিআই। আরবিআই এর লক্ষ্য ডিজিটাল লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা আনা দেশে। পেটিএমের দিকে আগেও নজর ছিল রিজার্ভ ব্যাংকের। গত বছর অক্টোবর মাসেই বিনিয়োগের অভিযোগ জরিমানার মুখে পড়তে হয় ডিজিটাল পেমেন্ট ব্যাংক পেটিএমকে। নিয়মভঙ্গের অভিযোগে 1 কোটি টাকা জরিমানাও গুনতে হয় পেটিএমকে তখন। যদিও এখনই পেটিএমের গ্রাহকের জন্য চিন্তার কোনো কারণ নেই বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল, কারণ পেটিএম ইতিমধ্যেই পেটিএম পেমেন্টস ব্যাংকে শিডিউল পেমেন্ট ব্যাংকের তকমা দিয়েছে আরবিআই। বস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাশলেস অর্থনীতির পক্ষে সওয়াল করতেই ফুলে ফেঁপে ওঠা শুরু করে পেটিএম। একটা সময় দেশের ডিজিটাল লেনদেনের বাজারের সিংহভাগ এই সংস্থার দখলে ছিল, যদিও কালক্রমে পেটিএমের সেই জনপ্রিয়তায় অনেকটাই ভাটা পড়েছে। আইপিও, পেটিএমের আইপিও আসার পর মোটা অঙ্কের লোকসানের মুখেও দেখতে হয়েছে এই পেটিএম সংস্থাটিকে। এবার নতুন গ্রাহক নথিভুক্তকরণে নিষেধাজ্ঞা জারি হয়ে গেল, ফলে আগামী দিনে পেটিএমের ভবিষ্যৎ কি সত্যি সংকটে পড়ছে? সিবিআই ডাকলেই অসুস্থ হয়ে যান অনুব্রত মণ্ডল। অনুব্রতর রক্ষা কবচের আবেদন এবার খারিজ আদালতের। অনুব্রত মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ করল হাইকোর্ট। গরু পাচার কাণ্ডে তার বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া না হয় সেই জন্য আবেদন জানিয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি। কিন্তু এদিন আদালতের বিচারপতি মন্তব্য করেন, উনি তলব করলেই হঠাৎ অসুস্থ হয়ে যান, ঘরবন্দি হয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নয়। বারবার আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। কোনো তদন্তে আদালত এইভাবে সিবিআই এর হাত বাঁধতে পারে না। এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই, বিকল্প আইনি ব্যবস্থা আছে, চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে 14ই মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে সমন পাঠানো হয়েছে সিবিআই এর তরফ থেকে, যদিও এর আগে 3 বার সেই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এদিন সিবিআই এর আইনজীবী এমভি রাজু বলেন, উনি যদি এতটাই আশঙ্কায় থাকেন তাহলে কেন আগাম জামিনের আবেদন করেননি? উনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, যে রোগের কথা বলা হচ্ছে তার জন্য কেন মেডিকেল বোর্ড? তিনি প্রভাবশালী বলেই এসব সম্ভব, এরকমটাই দাবি করেছেন এদিন সিবিআই এর আইনজীবী। এরপরই রক্ষা কবচের আর্জি খারিজ করে দেন বিচারপতি। সূত্রের খবর, আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন এবার অনুব্রত মণ্ডল। ইভিএম কারচুপিতে জিতেছে বিজেপি, বাংলায় হেরেও একদম লজ্জা নেই এই বিজেপি দলটির, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে। 3 রাজ্যে বিপুল ভোটে জিতেছে বিজেপি, একটি রাজ্য
গোয়াতে ত্রিশঙ্কু অবস্থা, তবে সেটাও যে বিজেপির দখলে যেতে চলেছে তা বলাই বাহুল্য। এই অবস্থায় বিজেপি শীর্ষ নেতৃত্ব ব্যাপক আশাবাদী 2024 লোকসভা নির্বাচন নিয়ে। খোদ নরেন্দ্র মোদী দাবি করেছেন যে এই ভোটের ফলাফল বুঝিয়ে দিয়েছে যে আগামী লোকসভা 2024-এও বিজেপি আসছে ক্ষমতায়। তবে এই ফলাফলের প্রেক্ষিতে প্রথম প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, উত্তরপ্রদেশে ইভিএম কারচুপি করে জিতেছে এই বিজেপি দলটি। রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নির্বাচন এবং তার ফলাফল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাতে গোহারা হেরেছে বিজেপি, তাতেও তাদের লজ্জা নেই। এদিকে কয়েকটি রাজ্যে জিতে 2024 সালের লোকসভা ভোট নিয়ে এত লাফালাফি করছে তারা। সম্পূর্ণ ইভিএম কারচুপি করে নির্বাচন বিজেপি জিতেছে বলেও দাবি করেছেন এদিন মুখ্যমন্ত্রী। তাই তার কটাক্ষ, এই ভোট নিয়ে বিজেপির উত্তেজিত হওয়া অনেকটা জন্মের আগে অন্নপ্রাশনের দিন ঘোষণা করা বা মৃত্যুর আগে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার মতো। এখনও অনেক সময় আছে লোকসভা ভোটের আগে, তার আগে অনেক কিছুই হয়ে যেতে পারে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের জন্য ভোট প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অখিলেশ জিতলেও দল হেরে গিয়েছে তার। এ প্রসঙ্গে মমতার দাবি, জোর করে হারানো হয়েছে অখিলেশ যাদবকে, ইভিএম কারচুপি করা হয়েছে সেখানে। 4 রাজ্যে বিজেপির জয় জয়কার। বিজেপিকে জেতানোর জন্য এবার মায়াবতী এবং আসাউদ্দিন ওয়েসিকে পদ্মভূষণ, ভারতরত্ন দেওয়া হোক, জানালেন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত। দেশের বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে অন্যতম শিবসেনা। ইতিমধ্যে 4 রাজ্যে গেরুয়া ঝড় নিশ্চয়ই কোনো শিবসেনা নেতার পক্ষে সুখকর নয়। আর সেই নেতা যদি হন সঞ্জয় রাউত, তাহলে তো কথাই নেই। বিশেষ করে উত্তরপ্রদেশের ফলাফল দেখে প্রবল বিরক্ত হয়েছেন সঞ্জয় রাউত এবং বিজেপির সাফল্যের দায় চাপিয়েছেন বসপা নেত্রী মায়াবতী এবং এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েসির ওপর। এমনকি কটাক্ষ করে বলেছেন ওই দুজনকে এবার পদ্মভূষণ, ভারতরত্ন দেওয়া হোক বিজেপিকে জেতানোর জন্য। সঞ্জয় রাউত বলেন, বড় জয় পেয়েছে বিজেপি, ইউপি ওদের ওই রাজ্য, তা সত্ত্বেও অখিলেশ যাদবের আসন সংখ্যা 3 গুণ বেড়েছে, 42 থেকে হয়েছে 125। বিজেপির জয়ে অবদান রেখেছেন মায়াবতী এবং আসাউদ্দিন ওয়েসি, তাই তাদের অবশ্যই পদ্মভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ নির্বাচনে এবার শতাংশের হিসেবে বিজেপির ভোট বেড়েছে, কিন্তু আসন সংখ্যা কমেছে। উল্লেখযোগ্য হারে আসন কমেছে কংগ্রেস, বহুজন সমাজ পার্টির। কংগ্রেস পেয়েছে মাত্র 2টি, মায়াবতীর দল পেয়েছে মাত্র 1টি আসন। আসাউদ্দিন ওয়েসির দল খালি হাতে ফিরেছে, এ নিয়ে ক্ষুব্ধ রাউত। তবে পাঞ্জাবে বিজেপির পরাজয়ে বেশ আনন্দিত সঞ্জয় রাউত। তিনি বললেন, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই পাঞ্জাবে তুমুল প্রচার চালিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিজেপির মতো ন্যাশনালিস্ট দলকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে পাঞ্জাবের জনতা। উত্তরপ্রদেশে এর চেয়ে ভালো ফল করেছে কংগ্রেস এবং শিবসেনা। চোখ রাখছি আমরা পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। ড্রোনেই হলো ভবিষ্যতের উড়ান। মধ্যপ্রদেশে খুলল দেশের প্রথম ড্রোন স্কুল। ড্রোন শব্দটা শুনলে সেনাবাহিনীর সঙ্গে যোগসূত্র মনে আসে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে কেবলই একটি ক্ষেত্রে আবদ্ধ নেই ড্রোনের ব্যবহার, বরং অন্যান্য ক্ষেত্রেও ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ড্রোন। আর এর ফলে দেশের আগামী প্রজন্মের কাছে দ্রুতই নতুন কর্মসংস্থানের হদিশ দিচ্ছে ড্রোন প্রযুক্তি। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে উদ্বোধন করা হলো দেশের প্রথম ড্রোন স্কুলের। দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উদ্বোধন করেন গোয়ালিয়রের এই ড্রোন স্কুলের। উদ্বোধনের পরে শিবরাজ সিং চৌহান বলেন, ড্রোন প্রযুক্তি দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। শিবরাজ টুইটারে জানিয়েছেন, মধ্যপ্রদেশে 5টি ড্রোন স্কুল খোলার কথা ঘোষণা করেছেন জ্যোতিরাদিত্য। সেই পরিকল্পনারই অংশ এই ড্রোন স্কুল। এর মধ্য দিয়ে সেই পরিকল্পনার সূচনা হলো। কি হবে এই ড্রোন স্কুলে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই স্কুলে ড্রোন সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে বাড়বে উপার্জনের সুযোগ। উল্লেখ্য, কিছুদিন আগেই 100টি কিষাণ ড্রোনের উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তিনি জানিয়েছিলেন, মূলত কৃষি জমির উপরে কীটনাশক, নানা ধরনের সামগ্রী ছেটাতেই এই ড্রোন ব্যবহৃত হবে। মোদী জানিয়েছিলেন, ড্রোন সেক্টরে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারতবর্ষ। সেই লক্ষ্যেই নয়া পদক্ষেপ কেন্দ্রের। খোলা হলো দেশের প্রথম ড্রোন স্কুল। পাকিস্তানে গিয়ে পড়ল ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্র। ভারতের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল পাকিস্তানে। তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ভুল করে ছোড়া হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর ছোড়া সেই ক্ষেপণাস্ত্র গিয়ে পৌঁছেছিল পাকিস্তানে। শুক্রবার তড়িঘড়ি সেই ভুল শুধরানোর প্রক্রিয়া শুরু করল নয়াদিল্লি। গত 9 মার্চের এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে ভারত। ভুলের জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। প্রসঙ্গত, গত বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের
মিলন চানু শহরে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনো এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি পাকিস্তানের বায়ুসেনা সেই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে পাক পাঞ্জাবের মিলন চানু শহরে। এরপরে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে, তবে একই সঙ্গে জানিয়ে দেয় ঘটনাটি ভুল করে ঘটেছিল। কীভাবে এমন বড় ভুল হলো তা জানিয়ে কেন্দ্রের এই বিবৃতিতে বলা হয়েছে, গত 9 মার্চ নিয়ম মাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্য এই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে ভারত। তবে ভারত ইতিমধ্যে ঘটনাটিতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভারতের তরফে ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে দুর্ঘটনায় ওই এলাকার কারো প্রাণ যায়নি। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি মুখ্যমন্ত্রীর। বরাদ্দ করা হলো 10,000 কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হলো 10,000 কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বাজেট ভাষণে জানিয়েছেন, এখনও পর্যন্ত 25 থেকে 60 বছর বয়সী রাজ্যের 1,53,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক 500 থেকে 1000 টাকা করে অর্থ সাহায্য পাচ্ছেন, যার জন্য রাজ্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 9,000 কোটি টাকা। আগামী আর্থিক বছরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হলো 10,000 কোটি টাকা, যেখানে স্কুল শিক্ষা খাতে 35,126 কোটি 13 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে রাজ্য বাজেটে। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রাজ্যের মেয়েদের আর্থিক সহায়তার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জমা নেওয়া হয় এই আবেদনপত্র। এদিন রাজ্যের বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে 1 কোটির বেশি মহিলা এই সুবিধা পাচ্ছেন। তার ফলে আরও অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্যের আরও বিভিন্ন প্রকল্পে কত টাকা বরাদ্দ বৃদ্ধি করা হলো বিস্তারিত আপনাদেরকে আমরা জানাচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পে আগামী আর্থিক বছরের জন্য বরাদ্দ বৃদ্ধি করে বরাদ্দ করা হলো মোট কৃষক বন্ধু প্রকল্পের জন্য মোট বরাদ্দ 4,993 কোটি 64 লক্ষ টাকা। এই প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকা কৃষকদের বাৎসরিক 10,000 টাকা এবং 1 একরের কম জমি থাকা কৃষকদের বাৎসরিক 4,000 টাকা আর্থিক সহায়তা করা হয়। শুধু তাই নয়, কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা করা হয়। কোনো কৃষক 60 বছর বয়সের আগে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকাকালীন যদি কোনো কৃষকের মৃত্যু হয় 60 বছরের আগে, তাহলে কিন্তু তাকে দেওয়া হয়, তার পরিবারকে দেওয়া হয় 2 লক্ষ টাকা করে। এই মৃত্যুকালীন সহায়তার জন্য এই প্রকল্পে 500 কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে আগামী আর্থিক বছরের জন্য। এই প্রকল্পের মাধ্যমে 18 থেকে 60 বছরের মধ্যে মৃত কৃষকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় রাজ্যের তরফে। এরপরে দেখছি আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পে 2,500 কোটি টাকা ধার্য করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সমস্ত রাজ্যবাসীদের 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের সহায়তা করে থাকে প্রত্যেক আর্থিক বছরে। অন্যদিকে ঐক্যশ্রী প্রকল্প, এই প্রকল্পে 956 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেওয়া হয় প্রত্যেক বছর। বাংলা শস্য বীমা যোজনা, এই প্রকল্পে 1,022 কোটি 64 লাখ টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত ইচ্ছুক কৃষকদের শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। যুবশ্রী প্রকল্প, এই প্রকল্পের জন্য 180 কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্যের তরফে। এই প্রকল্পের মাধ্যমে কর্মপ্রার্থীদের মাথাপিছু মাসিক 1,500 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এছাড়া বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এই প্রকল্পে 415 কোটি টাকা বরাদ্দ করা হলো। সমস্ত অসংগঠিত শ্রমিকদের সুরক্ষা প্রদানের জন্য আর্থিক সাহায্য করা হয়। কন্যাশ্রী প্রকল্পের জন্য 1,858 কোটি 54 লক্ষ টাকা বরাদ্দ করা হলো। এই প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের বার্ষিক 1,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। 18 বছরের পর অবিবাহিত শিক্ষারত মেয়েদের এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অপরদিকে রূপশ্রী প্রকল্পের জন্য 750 কোটি টাকা বরাদ্দ করা হলো। এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিত মহিলাদের এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া শিক্ষাশ্রী প্রকল্পে 115 কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্যের তরফে। এই প্রকল্পের মাধ্যমে 5ম শ্রেণী থেকে তপশিলি জাতি উপজাতিভুক্ত সমস্ত ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও জলস্বপ্ন প্রকল্পের জন্য 2,221 কোটি টাকা বরাদ্দ করা হলো। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামীণ এলাকার বাড়িগুলোতে নিরাপদ পরিষ্কার পানীয় জল 2024 সালের মধ্যে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। ব্যাটারি চালিত সিএনজি,
এছাড়াও 2 চাকা 4 চাকার ব্যাটারি চালিত গাড়ির ট্যাক্স মুকুব, রেজিস্ট্রেশন ফি মুকুব। বড় ঘোষণা রাজ্য সরকারের, বাজেটে করা হলো বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার প্রথমবার বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমবার বাজেটে একাধিক চমক দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে একাধিক খাতে কর মুকুবের প্রস্তাব, যেমন সিএনজি যানবাহনের ওপর 2 বছরের জন্য রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্স মুকুব করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর 2টো নাগাদ বিধানসভায় বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। দিনের বাজেট ঘিরে এক প্রস্ত নাটক হয়ে যায় বিধানসভায়। বাজেট অধিবেশনের আগে থেকেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিধায়করা। তার মধ্যেই বাজেট পেশ শুরু করেন মন্ত্রী। বাজেট পেশ শুরু হতেই বিধানসভা ওয়াকআউট করে বেরিয়ে যায় বিজেপি বিধায়করা। তার মধ্যে দিনের বাজেটে একাধিক কর মুকুবের কথা ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সিএনজি গাড়ির ওপর কর মুকুবের পাশাপাশি ব্যাটারি চালিত 2 চাকা 4 চাকা যানবাহনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স মুকুব করার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে চা বাগান শ্রমিকদের সুবিধার জন্য একাধিক কর মুকুবের কথা বলা হয়েছে, যেমন চা বাগানগুলোর ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য কৃষি কর মুকুব করার কথাও বলেছেন তিনি। এছাড়াও আরও একটি বড় সুখবর রয়েছে রাজ্যবাসীর জন্য। জমি বাড়ি কেনার ক্ষেত্রে স্টাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বেড়ে হলো 30শে সেপ্টেম্বর। জমি বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা অনেকটাই বাড়ালো রাজ্য সরকার। বিধানসভায় শুক্রবার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত স্ট্যাম্পের ডিউটিতে 2% ছাড় বহাল থাকছে। উল্লেখ্য, আগামী 31শে মার্চ পর্যন্ত এই ছাড়ের সময়সীমা এর আগে বাড়ানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেটাই এবার বাড়িয়ে করা হলো সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ছাড় বহাল থাকায় অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করছে অর্থনীতিবিদরা। গত বছর বিধানসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে জুলাই মাসে রাজ্য বাজেট পেশের সময় জমি বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ছাড়ের কথা ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন করোনার কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমার কারণে সব ধরনের স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে 2% ছাড় দেওয়া হচ্ছে, আর সব ধরনের জমি বাড়ির দলিল রেজিস্ট্রেশনের জন্য বাজার দর 10% কমানো হচ্ছে। প্রথমে 2021-এর 30 অক্টোবর পর্যন্ত এই সুবিধার কথা ঘোষণা করা হয়, পরে সেটা বাড়িয়ে 2022-এর জানুয়ারি পর্যন্ত করা হয়, তারপরে আবার সেটাকে বাড়ানো হয় 31শে মার্চ লাস্ট সময়সীমা ঘোষণা করা হয়। এবার বাজেটে সেই সময়সীমাকে কিন্তু বাড়িয়ে 30শে সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। অর্থাৎ জমি বাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হচ্ছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেটা কিন্তু আপনারা এবার সেই সুযোগটা পাবেন 30শে সেপ্টেম্বর পর্যন্ত। অবশেষে আপনাদেরকে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা জানিয়ে দেব। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমনভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে, পরিষ্কার থাকবে আকাশ। তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। দেখা হচ্ছে আগামীকাল সকালে আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে। আজকে বিদায় নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে এখানে। আপনাদের সাজেশন মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকবার জন্য।